পৃথিবীর নানা প্রান্ত থেকে বাঙালি বন্ধুরা আমার অনুষ্ঠান দেখছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আগে আমি নিয়মিতই টিভি, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মে থাকতাম। গত কয়েক মাস আমি প্রায় অনিয়মিত। এর নানাবিধ কারণ আছে। বিশেষ করে ব্যক্তিগত পারিবারিক জীবন এবং ব্যবসায়িক কারণে আবার কিছু সমস্যায় ছিলাম, যেই জন্য আপনাদের সাথে নিয়মিত দেখা হয়নি। মাঝখানে একবার বলেছিলাম নিয়মিত হব, তারপরেও হতে পারিনি। কিন্তু এবার মনে হচ্ছে নিয়মিতই আবার হব। কেন নিয়মিত হব? আপনারা যদি দেখেন, এই যে আমাদের বাংলাদেশ, এটি 53-54 বছরের স্বাধীন একটি দেশ। কিন্তু এই বাঙালির শেকড়, বাঙালির যে কালচার, বাঙালির যে ইতিহাস, বাঙালির যে মনন, বাঙালির যে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি, এটা 1, 2, 3 বা 5 বছর, 100 বছরের নয়। আপনারা দেখেন যে বাংলা সাহিত্য 1913 সালে নোবেল অর্জন করেছে। অর্থাৎ আমাদের বাঙালি কবি, বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল অর্জন করেছেন। 2013 সালে 100 বছর পেরিয়ে গেছে। আজকে 113 বছর শেষ হচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, বাংলাদেশের বয়স হতে পারে কম, বাংলাদেশের বয়স হতে পারে 54 বছর, কিন্তু বাংলার ইতিহাস, ঐতিহ্য, বাংলার সাহিত্য, সংস্কৃতি, বাংলার এই যে জাতিগত বৈচিত্র্য এবং বুদ্ধিভিত্তিক যে কালচার, এটা কিন্তু শত শত বছরের পুরনো। এই বাঙালি হাজার হাজার বছর থেকে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি এবং নিজেদের ঐতিহ্য এবং ইতিহাস ভিত্তিক একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নের ভেতরে থাকতে থাকতে 1947 সালে ধর্মের ভিত্তিতে, মুসলমানের ভিত্তিতে বাঙালি একটি রাষ্ট্র পেলেন, তাও ভগ্নাংশ, অর্থাৎ পাকিস্তানের অংশ হলেন। এই পাকিস্তানের অংশ হয়ে বাঙালি দেখল যে বাঙালির ধর্মভিত্তিক যে পরিচয়, এই পরিচয় দিয়ে আসলে রাষ্ট্র চলে না। মাত্র 23 বছরের মাথায় সেই রাষ্ট্রটি ফেইল করল, রাষ্ট্রটি পরাজিত হলো এবং সেটি ভেঙে বহুমাত্রিক চিন্তায় এবং চেতনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান সবার সমন্বয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এবং ভিন্ন ধর্মের, ভিন্ন আদর্শের, ভিন্ন চিন্তার মানুষ এক জায়গায় হয়ে অসাম্প্রদায়িক চেতনায়, বুদ্ধিভিত্তিক চেতনায়, আমাদের সাংস্কৃতিক ধারাবাহিকতার চেতনায়, ভাষাভিত্তির চেতনায় আমরা একটি রাষ্ট্র তৈরি করেছিলাম, যেই রাষ্ট্রটির নাম ছিল বাংলাদেশ এবং এখনও আছে বাংলাদেশ। এর পিছনে রক্ত দিয়েছেন 30 লক্ষ প্রাণ, 2.5 লক্ষ নারী ইজ্জত দিয়েছেন, 1 কোটি মানুষ বাস্তুহারা হয়েছেন। আর সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছে বাংলাদেশে যারা বেঁচে ছিলেন, যারা বসবাস করেছেন, আমাদের পিতা, মাতা, ভগ্নী, ভ্রাতা, আত্মীয় স্বজন, পরিজন। মানুষের এই দুঃখ, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, শহীদদের আত্মদান, রাজনীতিবিদদের পরিচালনা, সৈনিকদের যুদ্ধ, সব মিলিয়ে আমরা কম্বাইন্ড একটা এফোর্টের ভিতর দিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। 53 বছরে এই দেশটি আমাদের প্রতিবেশী যেসব রাষ্ট্র রয়েছে তাদের অনেককে পিছনে ফেলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই দেশে শুধুমাত্র সংস্কৃতিবান, ভাষাভিত্তিক, সংস্কৃতিভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক চেতনার মানুষই শুধু জন্ম হয়েছে তা না, মৌলবাদী সাম্প্রদায়িক চেতনার মানুষও কিন্তু এই দেশে দিন দিন সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। যে মৌলবাদীদের হাতে, যেই সন্ত্রাসবাদীদের হাতে, যে নৈরাজ্যবাদীদের হাতে, যেই ধর্মবাদীদের হাতে 2024 সালের আগস্ট মাসে একটি অভ্যুত্থান হয়েছে, এটাকে অভ্যুত্থান না বলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, আগ্রাসীদের দ্বারা রাষ্ট্র ধর্ষিত হয়েছে বলতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, দেশটি যাচ্ছে কোথায়? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে
তখন অনেকের কাছে ধারণা হয়েছিল বাংলাদেশ মনে হয় উন্নত বিশ্ব হয়ে গেছে, কারণ ইউনূস আপনাদেরকে বলেছিলেন যে পৃথিবীর সব দেশ তার কাছে এসে বলছে কতজন দিতে পারবেন লোক, অর্থাৎ বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কত দিতে পারবেন। বলে এর পরের বছর নাকি এসে হাত জোর করে বলবে যে আমাকে মানুষ দাও। সেই মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে যাবে। বাংলাদেশের তরুণ সমাজে কোটি কোটি বেকার, আর বেকার থাকবে না, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। পৃথিবী বাংলাদেশের মানুষকে মাথায় নিয়ে নাচবে। ডক্টর ইউনূসের সময়ে দেখা গেল পৃথিবীর নানান দেশ ভিজিট ভিসা দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, স্টুডেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। নানান দেশ বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। এখন খেয়াল করে দেখেন, ইউনূস যদি ক্ষমতায় না আসতো, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, তরুণ এবং মধ্যবয়সী বা বৃদ্ধ বয়সী, তাদের মধ্যে একটা আক্ষেপ থাকতো, আয় হায় রে, ডক্টর ইউনূস ক্ষমতায় যদি আসতো এই বাংলাদেশ মনে হয় স্বর্গ হয়ে যেত। মানুষের সেই আক্ষেপ ডক্টর ইউনূস গুছিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশকে একটি মবের রাজত্ব কায়েম করেছেন। গতকাল রাত্রে দেখলাম জাতীয় দলের একজন খেলোয়াড়ের যে অবস্থা, জাতীয় দলের খেলোয়াড়, বর্তমান জাতীয় দলের নাইম, সেই ভদ্রলোককে, সেই খেলোয়াড়কে উত্তম মধ্যম দিয়ে পুলিশ ধরে নিয়ে গেল। কি সন্দেহ করে? তার গাড়িতে সোনা চোরাচালানির কারবারি সোনা আছে মনে করে। কিছুই পাওয়া গেল না। এই যে দেশটিকে উল্টো রথে হাঁটিয়ে দেওয়া, অর্থাৎ একটি দেশকে সাম্প্রদায়িক বিষ বাষ্প দিয়ে সন্ত্রাসের জনপদ তৈরি করে, মাজার ভেঙে, মক্তব ভেঙে, মসজিদ ভেঙে, মন্দির ভেঙে, মানুষকে লাশ তুলে পড়িয়ে এবং জিন্দা মানুষকে হিন্দু বলে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে বলে তাকে হত্যা করে যে লীলা বাংলাদেশে ইউনূস চালিয়েছে, সেই লীলা এই এখন যে সরকার এসেছেন, যে জনাব তারেক সাহেব, তিনিও বন্ধ করতে পারছেন না। তিনি কি বন্ধ করতে পারছেন না নাকি তার ইচ্ছা নেই, সেটা আপনারা একটু বিচার করে দেখবেন। এই যে বাংলাদেশ প্রতিনিয়ত আমাদের জীবন থেকে দিন যাচ্ছে, আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে এই সমাজ, এই রাষ্ট্রকে কি করতে হবে? আপনারা খেয়াল করে দেখেন, বাংলাদেশ একটা সময়ে, আপনি যদি 70, 80 অথবা 90-এর দশকেও যান, অভাবের যে গভীরতা, দারিদ্র্যের যে গভীরতা, বাংলাদেশের সমাজে খুবই কঠিন একটা অবস্থা ছিল। কিন্তু সেই অবস্থায় বাংলাদেশ এখন নেই। মানুষের হাতে হাতে মোবাইল এসছে, কানেক্টিভিটি মানুষের বেশ বেড়ে গেছে। মানুষের উন্নয়নশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে গিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সময়ে যেই পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, টাকার যেভাবে অবমূল্যায়ন হয়েছে, সমাজে আইনশৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটা যেভাবে বাধাগ্রস্ত হয়েছে, পাকিস্তান প্রীতি যেভাবে বেড়েছে, মোল্লাতন্ত্র যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং মধ্যযুগীয় শাসন ব্যবস্থার দিকে মানুষের যে যুগ তৈরি করেছে, এই জন্য বাংলাদেশ কিন্তু 30 বছর হলেও পিছিয়ে গিয়েছে। এই 30 বছর পিছন থেকে আবার টেনে আনতে হলে বাংলাদেশকে সাংস্কৃতিক বিপ্লব হতে হবে। যে সাংস্কৃতিক বিপ্লবটা হবে বাঙালিত্বের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, হাজার বছরের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, জসীমউদ্দিনের সংস্কৃতি। এই সংস্কৃতির বদলে এখন বাংলাদেশে যে আইয়ামে জাহেলিয়াতকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অশনি সংকেত। আপনারা দেখেন, ডক্টর ইউনূসকে আপনারা দেখে বুঝেছেন তারা এ দেশকে বদলাতে পারবে না। ঠিক তেমনি জামাতে ইসলামকে যদি আপনারা আনেন, যারা চিন্তা করছেন জামাত আসলে ইসলামী শাসনতন্ত্র দিবে, ইসলামী সমাজ ব্যবস্থা দিবে, সমাজ বদলে যাবে, গান আগের মতো থাকবে না, ইসলামিক ওই যে সাইমুম শিল্পগোষ্ঠীর মতো হবে। একবার যদি জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশ আবার 1900 সালে ফিরে যাবে। 2021 সাল, 20 সাল, 30 সাল নয়, ওই 1900 শতকে বাংলাদেশ আবার ফিরে যাবে। কেননা তারা চিন্তায় মধ্যযুগীয়, তারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। আপনি খেয়াল করে দেখেন, ছোটবেলা থেকে আপনারা যারা আমার বয়সী, যারা বাংলাদেশ
পরবর্তী প্রজন্মের মানুষ তারা জানেন যে শিবির, ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার কাছেই বিভিন্ন পুস্তিকা নিয়ে গেছে, জামাতে ইসলাম কি চায়, কেন চায়, কিভাবে চায়। তাদের মূল কথাই ছিল জমিন আল্লাহর, জমিনের মালিক আল্লাহ, সুতরাং আইনও হবে আল্লাহর। মানে ওরা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। এই দুইটা বলিয়ে তাদের ছিল যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে এই জমিনে আল্লাহর আইন কায়েম করবে এবং সৎ লোকের শাসন দেবে। কিন্তু এই 2025 সালে যখন নির্বাচন হয়, 26 সালে যখন নির্বাচন হয়, আপনারা জানেন ওই নির্বাচনে তার দল মানে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে এরকম একটা সিগন্যাল আমেরিকা এবং পাকিস্তান থেকে পেয়ে গিয়ে তারা মোটামুটি মন্ত্রী কাকে বানাবে, কোন মন্ত্রণালয়ে দিবে সেটাও কিন্তু ঠিক করে রেখেছিল। কিন্তু পশ্চিমা প্রভুদের খুশি করার জন্য, সন্ত্রাসবাদকে খুশি করার জন্য তারা বললেন আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাংলাদেশে চালু করব না, অর্থাৎ ইসলামী আইন বাংলাদেশে চালু করবে না। তাহলে এই যে গত 53 বছর থেকে আপনাকে আমাকে আমাদেরকে যা তারা খাইয়েছে, শুধুমাত্র ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে তারা সেটা থেকে বেরিয়ে এসছে। কেন বেরিয়ে এসছে? ক্ষমতায় যাওয়া দরকার। তাদের ধারণা ক্ষমতায় যেতে পারলে অনেক কিছুই হয়তো করা যাবে। এখনো মানুষকে মিথ্যা একটা আশ্বাস দেয়। আমরা জামাতে ইসলামের একটি সংস্করণ আমরা আফগানিস্তানে দেখেছি। মহিলাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, মহিলারা খবর পাঠ করতে পারে না, বাজারে যেতে পারে না, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, শুধু প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়তে পারে। এটা হচ্ছে জামাতের মডেল। জামাত, এই ইসলামী ব্যাংক জামাতের কোনো মালিকানা ছিল না। সেই ডক্টর ইউনূসের সময়ে জামাত সেটাকে আবার কুক্ষিগত করেছে। সরকার বলছে 11,000 কোটি টাকা সেখান থেকে ড্রেন করে নিয়ে গেছে নির্বাচন করার জন্য। এইসব আমরা শুনছি, আমরা বলছি না। পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশের মন্ত্রী বলছেন আর আমরা সেটা শুনছি। তাহলে খেয়াল করে দেখেন, এই জামাতে ইসলামী আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ যেই সব সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সব অঞ্চলে তারা আস্তে আস্তে দুর্গ গড়ে তুলছে। এই দুর্গ গড়ে তুলে এই বাংলাদেশে একটি যুদ্ধ তারা করতে চায়, যেই যুদ্ধটি হবে ভারত এবং পাকিস্তানের এই প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে বাংলাদেশ। এখানে অস্ত্র আসবে আমেরিকা থেকে, এখানে অস্ত্র আসবে চায়না থেকে, এখানে অস্ত্র আসবে পাকিস্তান থেকে, আর যুদ্ধে মরবে আমাদের সন্তান, আমাদের পিতৃপুরুষের বিটা জ্বলবে, আমার দেশ আপনার দেশ জ্বলবে। এই জ্বলা বন্ধ করতে হলে, এই দেশকে উন্নয়নের গতিধারায় ফিরিয়ে আনতে হলে এই মৌলবাদী চেতনাকে চিরতরে নস্যাৎ করে দিতে হবে, উচ্ছেদ করতে হবে। মানুষের শাসন মানুষের জমিনে সারা পৃথিবীতে আছে, সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশেও আছে। আমাদের বাংলাদেশে ইসলামিক অনেক আইন রয়েছে, বিয়ের আইন, পারিবারিক আইন, সম্পত্তি বিলি বন্টনের আইন। বাংলাদেশে ইসলাম বিরোধী আইন বলে কিছু নেই। আমাদের যে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, এটি কোনো অন্যায় ব্যবস্থা নয়। কারণ ইসলামে যে সুদের কথা বলেছে, ওই রিবাকে যদি আজকে ব্যাংকিং ব্যবস্থার সাথে তুলনা করেন, সেটা আকাশ এবং পাতাল। আগে ধনী লোকেরা গরিব মানুষকে সুদ দিত, দিয়ে এটা যদি না দিতে পারে সময় বাড়াতো, সুদের হারও বাড়ত। এক সময় জমি জিরাত সব হারিয়ে তারা বাস্তুহারা হয়ে যেত। কিন্তু আজকের দিনে ব্যাংকের সুদ 5%, 7%, 2%। কিন্তু এর বিনিময়ে তারা শুধু টাকাই দিচ্ছে না, তারা সেবা দিচ্ছে। এবং আপনার কার্ড দিয়ে আপনি পৃথিবীর যেই কোনো জায়গা থেকে টাকা উত্তোলন করতে পারেন, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। চোখের নিমেষে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারেন। এখনের যে ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে, এটা সুদভিত্তিক বললে ভুল হবে, এটাকে বলতে হবে বাণিজ্য ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জীবনের 90 ভাগ হচ্ছে ব্যবসা আর 10 ভাগ হচ্ছে অন্য জিনিস। ব্যবসাকে তিনি হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন যেটা ব্যাংকিং ব্যবস্থা চলছে, এটা ব্যবসা, এটা সুদ নয়। সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন নেই। যেটা আছে বাংলাদেশে সেটা হচ্ছে প্রগতিশীল রাষ্ট্রকে গড়ে তোলার জন্য আইন, যেটাকে বলা যায় তাজির। তাজির মানে হচ্ছে কাসাস এবং হাদ নামে যে ইসলামিক শাসন ব্যবস্থা রয়েছে, সেটার যে লেকুনা, সেটা পূরণ করার জন্য তাজির বা রাষ্ট্র নিয়ন্ত্রিত রাষ্ট্র মানে আইন তৈরি করবে। সে আইন কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করবে না। বাংলাদেশে সেটা আরও
50 বছর আগ থেকে আছে, ভবিষ্যতেও থাকবে। বুঝতে হবে বাংলাদেশ শুধু মুসলমানের দেশ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ একসাথে যুদ্ধ করে যে দেশটি স্বাধীন করেছে, সেই দেশের সকল মানুষের, সকল জাতের, সকল বর্ণের মানুষের জন্য একটি আইন রয়েছে। এই আইনকে যারা শ্রদ্ধা করে না, তারা মুখে মুখে ইসলামিক আইন চায়, আর ক্ষমতায় যাওয়ার সময় হলে তারা সেখান থেকে ফিরে আসে। তাদের এই মুনাফিকি ৭১ও দেখেছি, আমরা ভবিষ্যতেও দেখব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যু নিয়ে।